কালকের মানি ইন দ্য ব্যাংক তো বলা যায় বেশ ভালোই ডেলিভার করলো, মানে অ্যাটলিস্ট ডাব্লিউডব্লিউইর বাকি শোগুলোর যা হাল চলছে এই সময় সেই তুলনায় তো বেশ ভালোই ডেলিভার করেছে। আমরা ভালো ভালো উইনার দেখতে পেয়েছি। জেকব ফাটুয়া ফাইনালি 16 ওভার থেকে আলাদা হয়ে গেছে। তারপরে জন সিনাকে করিডোর স্পিন করেছে। আর মেইন ইভেন্টে আমরা আর2 রিটার্নও দেখতে পেয়ে গেলাম, যেটা একটা অনেক বড় শকার বলতে পারো, কিন্তু তার পেছনে অনেক বড় একটা ঘটনা রয়েছে। আর ডিসঅ্যাপয়েন্টিং জিনিস হচ্ছে যে রোমান এখানে আজও আসলো না। রোমানের ফ্যানরা এটা নিয়ে বহুতই খেপে রয়েছে। আর এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে, কারণ দেখতে গেলে এটাই তো পারফেক্ট জায়গা ছিল রোমানের রিটার্ন করার, কিন্তু এখানে আমরা তাকে দেখতে পেলাম না। তো কালকে তো আমি মানি ইন দ্য ব্যাংকের ভিডিও বানাতে পারিনি, কিন্তু আজকের আমি সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো যে আর2 কী সিচুয়েশান চলছে, সোলো সিকোয়ার কী ব্যাপার আছে, মানি ইন দ্য ব্যাংকের উইনারদের কী হবে, আর রোমান কেন আসলো না, আর যদি আসে তো কোথায় আসবে। তো চলো সেটা নিয়ে ভালো করে ডিসকাস করা যাক। তো সবার প্রথমে এখানে আর2কে নিয়ে কথা বলা যাক। তো আর2 রিটার্ন হওয়ার পর প্রেস কনফারেন্সে যখন ট্রিপল এইচ আসে আর সে যে কথাগুলো বলে সেগুলো ফ্যান্সদেরকে আরও বেশি রাগিয়ে দেয়। মানে আর2কে তো ফিরিয়ে এনেছে, কিন্তু ট্রিপল এইচকে ক্রিটিসাইজ করা তো থামবে না। কারণ এখানে ট্রিপল এইচকে যখন আর2 সিচুয়েশনের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, সে সম্পূর্ণ সত্যিটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করে আর বলে যে এটা তো হচ্ছে শোয়ের পার্ট, মানে এমনটা দেখানোর চেষ্টা করছে যে এটা স্টোরি লাইনের পার্ট ছিল আর আর2 সাথে তারা কিছু খারাপ করেনি। আর তারপরে আবার হাসছে, মানে এটা যখন আমি দেখলাম আমার তো পুরো মাথা পুরো গরম হয়ে গেছিলো। মানে এত হারামি একটা লোক, প্রথমে তো আর2কে রিলিজ করলো, তারপর আবার যখন ফ্যানরা ক্রিটিসাইজ করলো, ফ্যানরা যখন নিজেদের দম দেখিয়ে দিল, তখন ভয় পেয়ে আবার আর2কে ফিরিয়ে আনলো আর এখন সমস্ত ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। তো ট্রিপল এইচকে তো এখনও সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো মতো গালাগালি দেওয়া হচ্ছে। আর2 প্রেস সেটা খুব ভালো কথা, কিন্তু ট্রিপল এইচকে ফ্যান্সরা এত সহজে ছাড়বে না। তার উপরে আবার প্রেস কনফারেন্সে সে আবার এটা নিয়ে হাসছে, মানে কোনো লজ্জা শরম তো কিছু নেই, একদম ফালতু লোক আর খুবই হারামি লোক। আর আর2 টুইটারে টুইট করে সবাইকে ধন্যবাদ জানিয়েছে, সমস্ত ফ্যান্সদের ধন্যবাদ জানিয়েছে যে তোমাদের জন্যই আমি আবার ফিরে আসতে পেরেছি। তো সমস্ত ক্রেডিট এখানে ফ্যান্সদের। আর তারপরে হচ্ছে যে সত্যি কথাটা কি, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক স্টেজ থেকে ক্যাথি ক্যালি যে মানে যে ইন্টারভিউ নেয়, সে আর2 রিলেটেড কিছু কথা বলে। আর সেখান থেকে তো এটা পরিষ্কার যে সে এটা বলছে যে ফ্যান্সদের জন্যই আর আজকের আর2 ডাব্লিউডব্লিউইতে ফিরে আসতে পেরেছে। কিন্তু ট্রিপল এইচ এখানে অন্য কথা বলছে। ট্রিপল এইচ বলছে তো সব কিছু শোয়ের পার্ট ছিল। তো এখান থেকে তো ট্রিপল এইচের মিথ্যেটা ধরা পড়েই যাচ্ছে। এমনকি কোডি রোডস নিজে বলছে যে আর2 ডাব্লিউডব্লিউই থেকে চলে গিয়েছিল, মানে তাকে রিলিজ করে দেওয়া হয়েছিল, আর ফ্যান্সদের জন্যই আজকের কিন্তু আর2 ফিরে আসতে পেরেছে। আর শুধু কোডি রোডস নয়, আমরা ডাব্লিউডব্লিউইর ভেতরে অনেক ট্যালেন্ট আছে যারা এই কথাটা বলছে, কারণ তাদের চোখের সামনে আর2কে রিলিজ করে দেওয়া হয়েছিল। আর এবার তো আরও এক ধাপ উপরে চলে গেছে, আর2 ডাব্লিউডব্লিউইর উপর প্রচণ্ড রেগে রয়েছে। মানে এই আর2 কিন্তু সেই পুরনো আর2 তার নয়। এবার কি হয় যে আর2 যে ছেলে রয়েছে সে তার ইনস্টাগ্রামেতে পোস্ট করে যে তার যে বাবা রয়েছে আর2, সে ডাব্লিউডব্লিউইর সাথে শেষ একটা ডিল সাইন করেছে আর এই ডিলটাই তার লাস্ট ডিল, মানে এইটা হয়ে যাওয়ার পর সে ডাব্লিউডব্লিউইতে আর কোনোদিনও থাকবে না। আর এখানে আর2 ট্রিপল এইচ যে প্রেস কনফারেন্সে বলছিল যে এটা হচ্ছে শোয়ের পার্ট, সব স্টোরি লাইনের পার্ট, মিথ্যে মানে সত্যিটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছিল, সেইখানে লিখেছে আর2 ছেলে যে স্টপ দ্য ক্যাপ। তোমরা নিচে দিকে দেখতে পাচ্ছ, মানে বলতে চাইছি যে লোককে বোকা বানানো বন্ধ করো, লোককে টুপি পরানো বন্ধ করো। তো আর2 ছেলেও প্রচণ্ড রেগে রয়েছে, আর এটাই তো স্বাভাবিক যে সে তো রেগে থাকবেই। তার বাবার সাথে যদি এরকম করা হয় সেটা তো সহ্য করবে না। আর আর2 নিজেও প্রচণ্ড রেগে রয়েছে। একটা ফ্যান তাকে টুইট করেছিল, জিজ্ঞেস করেছিল যে এটা কি স্টোরি লাইনের পার্ট ছিল। তো এখানে আর2 লিখেছে যে এটা নো ওয়ার্ক, মানে এটা আমার ওয়ার্কের পার্টই নয়, তাকে রিলিজ করে দেওয়া হয়েছিল। আর তারপর তাকে ফ্যান্সদের এই সমস্ত ক্রিটিসিজম, ফ্যান্সদের বলতে পারো এক প্রকারে ডাব্লিউডব্লিউইকে বয়কট করা শুরু করেছিল, তার ফলে আবার তাকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। আর এবার থেকে আমরা আর2কে আর2 নামে জানবো না, তার যে অরিজিনাল নাম রয়েছে বাস্তব জীবনে সেটাতেই জানবো। তার অরিজিনাল নেম হচ্ছে রন কিলিংস, সেটাই হচ্ছে তার বাস্তব জীবনের নাম। আর এরপর থেকে আমরা আর2কে এই নামেতেই ডাব্লিউডব্লিউইতে চিনবো। এটা এমনটা হয়ে গেছে যে এটা আর2 নিজের ইচ্ছা যে আমি এবার থেকে আমি আর2 নামটা ইউজ করবো না, আমি রন কিলিংস নামটা ইউজ করবো, যেটা আমার আসল নাম। আর এবারে আর2 ইচ্ছা মতো চলবে, কারণ আর2 তো বুঝে গেছে যে এবারে ডাব্লিউডব্লিউইকে তার কাছে নত হতে হবে। একসময় ডাব্লিউডব্লিউই তাকে লাথি মেরে বের করে দিয়েছিল, আর এখন ফ্যান্সদের ডিমান্ড আর ফ্যান্সদের জন্য তাকে মানে ডাব্লিউডব্লিউই এখন তার পায়ের কাছে এসে পড়েছে, তাই এখন আর2 নিজের ইচ্ছা মতো করছে। আর দেখতে গেলে এমনটাই করা উচিত। আর আর2 ডাব্লিউডব্লিউই থেকে রিলিজ হওয়ার পর টিএনএ তাকে কন্ট্রাক্ট অফার করে দিয়েছিল, আর আর2 প্রায় সাইন করে ফেলেছিল, মানে সমস্ত ডিল হয়েই গেছিলো। আর সে টিএনএতে রন কিলিংস নামটাই ইউজ করতো, কিন্তু
তারপর ডাব্লিউডাব্লিউ তার সাথে কন্ট্যাক্ট করে, মানে মানি ইন দ্য ব্যাংকের ঠিক 72 ঘন্টা আগে ডাব্লিউডাব্লিউ তার সাথে কন্ট্যাক্ট করে, এটা পিডব্লিউ ইনসাইডার বলছে। কিন্তু R2 ডাব্লিউডাব্লিউকে ইগনোর করা শুরু করে, মানে সে এতটাই দুঃখ পেয়েছে, এতটাই রেগে আছে যে সে ডাব্লিউডাব্লিউর কোনো রেসপন্সই দিচ্ছিল না। তারপর যখন ডাব্লিউডাব্লিউ সিইও নিক খান নিজে থেকে গিয়ে R2কে অ্যাপ্রোচ করে, তারপরে সে একটা ডিলেতে রাজি হয়। আর তারপর সে টিএনএর সাথে তার কন্ট্যাক্ট সাইন করে না, সে ডাব্লিউডাব্লিউর সাথে নতুন কন্ট্যাক্ট সাইন করে নেয়। কিন্তু এইবারের যে R2কে আমরা দেখতে পাবো সেটা টোটালি একটা ডিফারেন্ট R2, কারণ তোমরা তো দেখেছো যে যখন জন সিনার উপর অ্যাটাক করে আর মার্কস করে, তখন তার মুখের এক্সপ্রেশন কী ছিল। R2-দের মুখের এক্সপ্রেশন একেবারে সিরিয়াস ছিল। সে কিন্তু আর সেই ফানি R2 নয়, সে এসে একদম সোজা সাপটা অ্যাটাক করে দেয়। আর তার মুখের এক্সপ্রেশন থেকে মনে হচ্ছে যে সে খুবই ইমোশনাল হয়ে আছে, সে প্রচণ্ড রেগে রয়েছে। আর এই রাগটা জন সিনার জন্য নয়, সে ডাব্লিউডাব্লিউর জন্যই রেগে রয়েছে, যে দেখো যে তোরা আমাকে বের করে দিয়েছিলিস আর আজকে আমি আবার ফিরে এসেছি, আমার ফ্যান্সরা আমার সাথে রয়েছে। তো একটা রিভেঞ্জ টাইপের নিয়েছে। আর অনেক সময় আমরা দেখতে পাই যে সুপারস্টাররা অনেক বছর পর ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করার পর এরকম ইমোশনাল হয়ে যায়, যেমনটা আমরা রুজেফকে দেখতে পেলাম, রুজেফ বেশ ইমোশনাল হয়ে গেছিলো, ঠিক তেমনই এক্সপ্রেশন আমরা R2-দের মধ্যে দেখতে পেয়েছি। আর এবার যেহেতু নামটাও চেঞ্জ হয়ে গেছে, তো মনে হচ্ছে এবার একটা সিরিয়াস R2কে আমরা দেখতে পাবো, আগের মতো আর ফানি R2 আমরা দেখতে পাবো না। আর এটা খুব ভালো, R2-দের একটা ক্যারেক্টারের নতুন লেয়ারও দেখতে পাবো এবার আমরা। আর যেহেতু তার নাম চেঞ্জ হয়ে গেছে, তো এবার এটা বেশ জাস্টিফাইও লাগছে। আর এবার হয়তো ডাব্লিউডাব্লিউর কথা চলবে না, এবার R2 যা বলবে সেটাই হবে। সে যেরকমভাবে তার বুকিং চাইবে সেরকমই করতে হবে, কারণ R2 তো একটা কথা বুঝে গেছে যে যদি এবার ডাব্লিউডাব্লিউ R2-দের সাথে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করে, ফ্যান্সরা কিন্তু ডাব্লিউডাব্লিউকে বয়কট করা শুরু করবে আর ট্রিপল এইচকে ব্যান্ড বাজিয়ে দেবে পুরো। এবার কথা হচ্ছে ট্রিপল এইচকে এটা জানতো না যে R2কে যদি রিলিজ করে দেওয়া হয় তাহলে ফ্যান্সরা খেপে যাবে, ফ্যান্সরা তাকে খুব ভালোবাসে, পছন্দ করে। ট্রিপল এইচ তো জানতো, তার সত্ত্বেও তারা তাকে রিলিজ করলো। আর তারপরে ট্রিপল এইচের মানে সোশ্যাল মিডিয়াতে একটাও জায়গা বাদ দেয়নি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যে কটা জায়গায় তার অ্যাকাউন্ট রয়েছে সব জায়গায় ফ্যান্সরা লাখ লাখ গালাগালি দিয়েছে। মানে তাকে একদম তার উল্টো পাল্টা বলে, আমি তো দেখছিলাম মানে ইংলিশে যত রকমের গালাগালি হয়, যত বাজে করে বলা যায় সমস্ত কিছু তাকে বলা হয়েছে। আর এইটাই ট্রিপল এইচ মুতে ফেলেছে, তার এতেই হয়ে গেছে, মানে এত ক্রিটিসিজম সে সহ্য করতে পারছে না। উপরন্তু ডাব্লিউডাব্লিউর যে ব্র্যান্ড ভ্যালু সেটা নেমে যাচ্ছে। আর এইটা বাঁচাতেই এখন থাকানোর জন্য R2কে নিয়ে আসা হয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে হয় ডাব্লিউডাব্লিউ চুপ করে যাবে, ফ্যান্সরা শান্ত হওয়ার জন্য ওয়েট করবে, কিন্তু ফ্যান্সদের শান্ত হতে সব কিছু ভুলতেও 2-2.5 মাস তো টাইম লেগেই যাবে। ফ্যান্সরা সব কিছু ভুলে যায় ঠিকই, কিন্তু তার জন্য টাইম লাগে। আর আরেকটা উপায় আছে যে সিচুয়েশনটাকে আন্ডার কন্ট্রোলে আনার জন্য, R2কে আবার ফিরিয়ে আনো সব কিছু থাকানোর জন্য। তো ডাব্লিউডাব্লিউ ভাবলো যে সেটাই করা যাক, কারণ ফ্যান্সরা তো যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে শো হাইজ্যাক করে নিচ্ছে, তাতে তো কপালে তো দুঃখ রয়েছে। তো শেষ পর্যন্ত R2কে তারা ফিরিয়ে আনলো। আর এবার দেখা যাক যে R2-দের সাথে কি হয়, কারণ এবার যদি একটু গড়বড় এদিক ওদিক হয় তো ডাব্লিউডাব্লিউর কপালে খুবই দুঃখ আছে। আর এবারে এখান থেকে একটা জিনিস তো আমরা বুঝতে পারলাম যে ফ্যান্সদের ক্ষমতা কতটা বেশি। ডাব্লিউডাব্লিউ এমনিতে তো ফ্যান্সদের কথা শুনে না, ফ্যান্সদেরকে যা হোক তা করে যা পারে একদম করে দিচ্ছে, টিকিটের দাম বাড়িয়ে দিচ্ছে, ফ্যান্সদেরকে কোনো ভ্যালুই করছে না। কিন্তু ফ্যান্সরা যদি একবার ঘুরে দাঁড়ায় তাহলে ডাব্লিউডাব্লিউ কিন্তু করতে বাধ্য, ফ্যান্সরা যেটা দেখতে চায় সেটা দেখাতে বাধ্য, এটা কিন্তু ফ্যান্সরা বুঝে গেছে। এরপর থেকে যখনই ফ্যান্সরা কিছু ডিমান্ড করবে, সেটা যদি ডাব্লিউডাব্লিউ না করে তাহলে ফ্যান্সরা কিন্তু এরকম আন্দোলন করতে শুরু করে দেবে, এটা কিন্তু একদম পরিষ্কার। তাই বলবো যদি ডাব্লিউডাব্লিউ খারাপ কিছু করে তাহলে একদম ডাব্লিউডাব্লিউর ওপরে একদম চড়াও হও আর তাদেরকে ক্রিটিসাইজ করো, উল্টো পাল্টা গালাগালি যা ইচ্ছা দাও, মানে একদম ডাব্লিউডাব্লিউকে বয়কট করা শুরু করো, তাদের সোশ্যাল মিডিয়ার লাইভ একদম হেল করে দাও। তাহলে ডাব্লিউডাব্লিউ অবশ্যই আমাদের কথা শুনবে, কারণ আমরা আছি বলেই ডাব্লিউডাব্লিউ আছে। যদি ডাব্লিউডাব্লিউ ফ্যান্সরা ডাব্লিউডাব্লিউ দেখা বন্ধ করে দেয়, ডাব্লিউডাব্লিউকে ক্রিটিসাইজ করে, ডাব্লিউডাব্লিউর বদনাম করে, তাহলে কিন্তু এই সমস্ত স্পন্সরশিপ, এত বেশি বেশি টিকিটের দাম, এগুলো করেও কিছু হবে না। তারা বসে বসে মাছি মারবে আর কেউ তাদের শো দেখবেও না, ডাব্লিউডাব্লিউর নাম আর চিহ্ন একেবারে মুছে যাবে। তো এটাও ডাব্লিউডাব্লিউ ভালো করে বুঝতে পেরেছে আর ফ্যান্সরাও এটা ভালো মতো বুঝতে পেরেছে। তো এইবার থেকে ডাব্লিউডাব্লিউকে সাবধানে কাজ করতে হবে, কারণ ফ্যান্সরা এবার কথায় কথায় এরকমভাবে আন্দোলন শুরু করবে। আর এবার বাকি জিনিস নিয়ে কথা বলা যাক। আমরা দেখতে পেলাম যে নিয়মি মানি ইন দ্য ব্যাংক জিতে গেছে, আর আমি তো বলবো ওয়েল ডিজার্ভিং, কারণ মানি ইন দ্য ব্যাংকে এমন কেউ ছিল না যে মানি ইন দ্য ব্যাংক ডিজার্ভ করে না। এখানে স্টেফনি ম্যাকঅর, জুলিয়া, বাকি যারা ছিল তারাও ডিজার্ভ করতো। সবার ক্যারেক্টারের সাথে মানি ইন দ্য ব্যাংক যায়। আর যেহেতু নিয়মি ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর সে খুব বিশ্বাসযোগ্য, তাকে দিয়ে ডাব্লিউডাব্লিউ ভালো ভালো কাজ করাতে পারে, তো সেই জন্য নিয়মিকে চুজ করানো হয়েছে। আর বিশেষ করে যেভাবে তার ক্যারেক্টারে নতুন শিফট এসছে আর সেই ক্যারেক্টারটা যেভাবে সে প্লে করেছে, তো আমি তো বলবো ডিজার্ভ করে। ডেফিনেটলি সে এন্টারটেন তো করবে মানি ইন দ্য ব্যাংক নিয়ে, তো এটা নিয়ে আমার কোনো রকম প্রবলেম নেই। আর এবার আরেকটা শকিং জিনিস হলো যে যখন সোলো সিকোবার ওপরে সেথ রলিন্সের টিম অ্যাটাক করতে যাচ্ছিল, তখন জেকব ফাটু আসে তাকে বাঁচাতে। তো এটাই তো বড় শকিং ছিল যে স্ম্যাকডাউনে যেটা আমরা দেখতে পেলাম
তারপরে জেকব ফাটু তো সোলো সিকোয়াকে বাঁচাতে আসার কথা নয়, কিন্তু যখন বাঁচাতে এলো তখনই বুঝে গেলাম যে এখানে তো কিছু একটা হতে চলেছে। আর ফাইনালি জেকব ফাটু সেথ রলিন্সের টিমকে সাফ করে দেওয়ার পর সোলো সিকোয়াকে ল্যাডারে চড়িয়ে তারপর সেখান থেকে নিচে নামিয়ে দেয়, মানে মুখের কাছে খাবার এনে সেটাকে কেড়ে নেয় আর পারফেক্ট বদলা নিয়েছে। জেকব ফাটু ফাইনালি সোলো সিকোয়ার উপর টার্ন করেছে। আর আমি খুশি যে এটা সেই ফিন ব্যালরের জাজমেন্টে লিভ করার মতো হচ্ছে না। ফিন ব্যালর তো অনেক দিন ধরে জাজমেন্টে ছাড়ছে কিন্তু এখনও ছাড়ছে না। তো আমি ভেবেছিলাম যে হয়তো এটাও স্ট্রেচ করতে করতে অনেক সময় লাগিয়ে দেবে, কিন্তু ভালো যে এটা এখনই করিয়ে দিচ্ছে, এটা এখনই পারফেক্ট সময় ছিল। আর এবার আমরা সামারস্ল্যামেতে সোলো সিকোয়া ভার্সেস জেকব ফাটু দেখতে পাবো, যার জন্য আমি তো ডেফিনেটলি ইন্টারেস্টেড রয়েছি। এদের ম্যাচের মধ্যে ভালো স্টোরি রয়েছে, জেকব ফাটুর যথেষ্ট ভালো ক্যারেক্টার আছে, যথেষ্ট ভালো রেসলার। আর সোলো সিকোয়ার যে একটা নতুন চেঞ্জ এসছে, সে আগে সিরিয়াস হয়ে থাকতো, যার ফলে ফ্যান্সরা তাকে সিরিয়াসভাবে নিত না, কারণ ওটা তার ন্যাচারাল ক্যারেক্টার নয়। কিন্তু এখন সোলো সিকোয়া একটু ক্যাজুয়াল হয়ে গেছে, একটু আনসিরিয়াস হয়ে গেছে, একটু ফানি হয়ে গেছে। কিন্তু তার মানে এই নয় যে সে খুব একটা উইক রেসলার, সে ভয়ানক রেসলারই বটে। শুধুমাত্র ওই গরিবের ট্রাইবালশিপ থেকে সরে যাওয়ার পর থেকে তার একটু স্টক নিচে নেমে গেছে। কিন্তু সোলো সিকোয়া এখন খুব ভালো কাজ করছে, আর ভালো এই জন্যই করতে পারছে কারণ এই যে ক্যারেক্টারটা সে প্লে করছে এইটাই তার ন্যাচারাল ক্যারেক্টার। যেমন জন সিনা ফেস হয়ে এত বছর কাটিয়েছে, বাস্তব জীবনে ওটাই তার আসল ক্যারেক্টার। সোলো সিকোয়ারও কিন্তু এটাই আসল ক্যারেক্টার, তাকে সিরিয়াস ক্যারেক্টার দেওয়া হয়েছিল, যার ফলে কেমন একটা লাগতো, আনন্যাচারাল লাগতো, তো এই জন্য আমরা তাকে অতটা কানেক্ট করতে পারতাম না। কিন্তু এখন সোলোকে দেখে বেশ ভালো লাগছে, আর তার এই ক্যারেক্টারটা আমরা বেশ ভালো এনজয় করছি। তো এখনও সব কিছু শেষ হয়ে যায়নি সোলো সিকোয়ার জন্য, ডাব্লিউডব্লিউ চাইলে এখনও তাকে ওপরে নিয়ে যেতে পারে। আর ডেফিনেটলি জেকব ফাটু ভার্সেস সোলো সিকোয়া সামারস্ল্যাম একটা অনেক বড় ম্যাচ হতে পারে এই জন্য বলছি, কারণ ডাব্লিউডব্লিউ তো হেগে দেওয়াতে এক্সপার্ট। এখন স্টোরি লাইন ভালো চলছে, হয়তো সামারস্ল্যাম আস্তে আস্তে স্টোরি লাইনের 12টা বাজিয়েও দিতে পারে। তো আশা করবো যেন এত ভালো একটা ম্যাচকে বরবাদ না করা হয়। আর R-Truth জন্য কোডি রোজ জন সিনাকে পিন করে হারালো, তো এর মানে তো এটা তো কনফার্ম যে এবার সামারস্ল্যামেতে আমরা কোডি ভার্সেস জন সিনাই দেখতে পাবো। আর এবার কথা বলা যাক সেইটা নিয়ে, যেটা এখন সব থেকে বড় চর্চার বিষয় হয়ে গেছে, মানে রোমানের ফ্যানদের কাছে এটাই সব থেকে বড় চর্চার বিষয়। সেটা হচ্ছে যে রোমান কেন এলো না। তো দেখো, রোমান তো এলো না, এটা তো ডিসঅ্যাপয়েন্টিং বলতে পারো, কারণ এটা তো একদম পারফেক্ট ছিল। যেভাবে সেথ রলিন্স রোমানকে স্ম্যাকডাউনেতে টিজ করলো, আমি তো কনফার্ম হয়ে গেছিলাম যে এখানেই আসবে। মানে প্রথমে কনফার্ম ছিলাম যে রোমান মানি ইন দ্য ব্যাঙ্কেতে আসবে, তারপরে আমি আশা ছেড়ে দিয়েছিলাম, দেখে তো মনে হচ্ছিল না যে রোমান আসবে। তারপরে কালকে স্ম্যাকডাউন দেখার পর আমার মনে হলো যে না, রোমান আসতে পারে, কিন্তু আজকে তারপর দেখলাম যে রোমান তো এলোই না। তো এবারে কি হবে, এটার কারণ কি? তো দেখো, রোমান শুধু নয়, এখানে আমরা সিএম পাঙ্ক আর স্যামি জেনকেও এক্সপেক্ট করেছিলাম, কিন্তু তারাও এলো না। তো এর পেছনে কারণটা এটাই হতে পারে যে ডাব্লিউডব্লিউ তো সমস্ত স্পটলাইট এখন সেথ রলিন্সকে দিতে চায়, মানে সেথ রলিন্স যে মানি ইন দ্য ব্যাঙ্কটা জিততে যাচ্ছে সেটা যাতে ফেল না হয়ে যায়, সেই জন্য এটা করা। কারণ রোমান যদি ম্যাচের মাঝখানে ঢুকে যায় তাহলে তো সেথ রলিন্স আর জিততে পারবে না, কারণ রোমান আসার পরেও যদি সেথ রলিন্স জিতে যায় তাহলে রোমানের আর মানেটাই বা কী দাঁড়াবে। এমনকি সেথ রলিন্স মানি ইন দ্য ব্যাঙ্ক জিতে যাওয়ার পরেও রোমান আসতে পারতো, এসে সবার ওপর অ্যাটাক করতে পারতো, কিন্তু তাহলে সেথ রলিন্সের মোমেন্টটা খারাপ হয়ে যাবে। সে মানি ইন দ্য ব্যাঙ্ক জিতে পল এভান, ব্রনসন রিড, ব্রন ব্রেকারের সাথে সেলিব্রেট করেছিল, সেটা আমরা দেখেছি। সেই মোমেন্টটা ডাব্লিউডব্লিউ তাকে দিতে চেয়েছিল, সেটা খারাপ করতে চায়নি, তো সেই জন্যই মনে হয় তাকে আনা হয়নি। তার সিএম পাঙ্ক আর স্যামি জেনের জায়গায় জেকব ফাটু আর জেসি ম্যাটেওকে চুজ করার এটাই কারণ যে সোলো সিকোয়াকে তারা বাঁচাতে আসবে, আর তারপর সোলো আর জেকব ফাটুর স্টোরি লাইনটা শুরু করা হবে। তো সেই দিক দিয়ে দেখলেও এটা পারফেক্ট রয়েছে। আর এখানে যদি সিএম পাঙ্ক আর স্যামি জেন আসতো তো রোমানের ডিমান্ড অলরেডি শুরু হয়ে যেত, কারণ এইটা তিনজন তো একসাথে জড়িয়ে আছে। তো সিএম পাঙ্ক আর স্যামি জেন যদি আসে তাহলে রোমানকেও এখানে আসাটা উচিত ছিল। তো ভালো করে যে সিএম পাঙ্ক আর স্যামি জেন আসেনি, কারণ দুজনে আসার পরেও যদি সেথ রলিন্স মানি ইন দ্য ব্যাঙ্ক জিতে যেত তাহলে সিএম পাঙ্কের স্টক তো অনেক নিচে নেমে যেত। সিএম পাঙ্কও স্যামি জেনের মতো দেখাতো, ওটা ভালো দেখাতো না। আর উপরন্তু ডাব্লিউডব্লিউ সেথ রলিন্সের কাছে মানি ইন দ্য ব্যাঙ্কটা রাখতে চেয়েছিল, তো এটাই হচ্ছে মেন কারণ যে রোমানকে এখানে নিয়ে আসতো না। যদি নিয়ে আসতো তাহলে সিচুয়েশন হয়তো অন্য কিছু হয়ে যেত, যেটা ডাব্লিউডব্লিউ চায়নি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে রোমান কোথায় আসবে। তো এখন স্টোরি লাইনের নিড হচ্ছে রোমানকে রিটার্ন করতে হবে, রোমানকে স্টোরি লাইনের দরকার। তো যে কোনো সময় সে রিটার্ন করতে পারে, সামনে সামারস্ল্যাম রয়েছে, তো আমরা তাকে যে কোনো মানডে নাইট র, স্ম্যাকডাউন কিংবা স্যাটারডে নাইট মেন ইভেন্ট বা যে কোনো জায়গায় আমরা রিটার্ন করতে দেখতে পেতে পারি। তবে সামারস্ল্যামের বেশ কিছু আগেই রিটার্ন করবে, কারণ একদম সামারস্ল্যামের কাছে রিটার্ন করে তো স্টোরি লাইন বিল্ড আপের টাইমই পাবে না। তো সেই জন্যই আমার মনে হচ্ছে
আমরা এই আর 20-25 দিনের মধ্যে হয়তো রিটার্ন দেখতে পেয়ে যাবো, এমনটা আশা করছি। যদি এবারেও না আসে তাহলে তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং, মানে আর কী বা বলবো। তো যেখানে তোমার দরকার তুমি সেখানে আসছো না, তাহলে ম্যাচ লোডে কী করবে, স্টোরি লাইনের বিল্ড আপে কী হবে? স্টোরি লাইন দেখতে কি আদৌ মজা লাগবে? কারণ রোমানের ম্যাচের সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে যে তার স্টোরি টেলিং। রোমানের ম্যাচের মধ্যে একটা স্টোরি টেলিং থাকে যেটা সবাই এনজয় করে, তো সেটাই মানে থাকবে না যদি রোমান ঠিক সময় রিটার্ন না করে। তো দেখা যাক এবার সেটা কখন হয়, আর সেথ রলিন্স আমাদের মানি ইন দ্য ব্যাংক কীভাবে ইউজ করে। আর তাছাড়া কালকের মানডে নাইট ড্রতে জেউসো ভার্সেস গান্থারের ম্যাচ রয়েছে, তো মেবি দেখা যেতে পারে যে সেখানেই হয়তো সেথ রলিন্স ক্যাশ ইন করার চেষ্টা করলো আর সেখানেই হয়তো রোমানের রিটার্ন হয়ে গেল। এটার চান্স অনেক বেশি রয়েছে, কিন্তু আমি বলবো না যে আশা রাখো যে রোমান আসবে, কারণ মানি ইন দ্য ব্যাংকেও তো আমাদের এমনটা মনে হয়েছিল যে রোমান ওখানে আসবে, কারণ স্টোরি লাইনে সেটা নিড ছিল। কিন্তু কি হলো, রোমান তো এলো না। আর কালকের আসার কারণ যথেষ্ট আছে, কারণ হচ্ছে দেখতে হচ্ছে জেউসো ভার্সেস গান্থারের ম্যাচ, সেখানে জেউসও তো হারবে না এত সহজ, এটা আমরা জানি। তাহলে কি গান্থার হেরে যাবে সেটাও মুশকিল লাগছে। তো ডাব্লিউডব্লিউইকে অন্য কোনো রাস্তা দেখতে হবে, সেটা হচ্ছে যে সেথ রলিন্স এসে ইন্টারফেয়ার করলো, মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করার চেষ্টা করলো, তারপর রোমান এসে অ্যাটাক করে দিল, যার ফলে পুরো ম্যাচটাই বেকার হয়ে গেল। তো না তো জেউসোর ক্ষতি হলো, না তো গান্থারের ক্ষতি হলো। তো এরকম একটা চান্স তো রয়েই যাচ্ছে। তো দেখা যাক কালকের মানডে যাতে আমরা কিছু দেখতে পাই কিনা, তবে বেশি আশা নিয়ে তো দেখো না, এটা আমি আগে থেকে বলে দিচ্ছি। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর ভিডিওটাকে পারলে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ডাব্লিউডব্লিউই নিউজ ভিডিওতে।